আসসালামু আলাইকুম। রিতাস র‍্যান্ডম ক্লিক থেকে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা ঈদের দিনকে ঘিরে। ঈদের দিনে কি করলাম আজকের ব্লগে আপনারা দেখতে পাবেন। চলে আসলাম সকালবেলাই গ্রামের বাড়িতে। যেহেতু অনেক কাজ ছিল রাতে আমি আসতে পারিনি। তাই একেবারে সকাল ৭টার সময় এসে হাজির হলাম। আসার পরেই বাচ্চারা চলে গিয়েছিল নামাজে। নামাজ শেষ করে এসেই আসলে সবাই কোরবানির গরু জবাইয়ের জন্য দৌড়াদৌড়ি করছিল। তো এবার আমাদের ২ টা গরু কোরবানি হয়েছে। ১ম গরুটা জবাইয়ের জন্য অলরেডি নিয়ে গিয়েছে। এই সময়টা আসলে খুব কষ্টের গরু জবাই করাটা। এটা আমি একেবারেই দেখতে পারি না। আমার কাছে অনেক কষ্ট লাগে তাই সরে এসেছিলাম। এরপরে আসলে দেখছিলাম যে ২য় গরুটাও আসলে বের করে নিচ্ছে গরুর ঘর থেকে। এই ফাঁকে আমরা সকালের ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছিলাম। কারণ বাচ্চাদেরও অনেক ক্ষুধা লেগেছে। আর যারা গরু জবাই করছে তাদেরকেও আমরা সকালে নাস্তাটা আগে করিয়ে দিই। কারণ যখন গরুর মাংসে হাত দেওয়া হয় তখন নাস্তা করতে আসলে খারাপই লাগে। তাই আগেই ওদেরকে নাস্তা, চা এগুলো দিয়ে দিই আমরা। এরপরে রুটি বানানোর জন্য বসে গিয়েছে আমাদের হেল্পিং হ্যান্ড যারা আছে তারা। আর আমি এই ফাঁকে রেডি করছিলাম গরুর মাংস যেগুলো দিয়ে রান্না করা হবে সেই সব মসলাগুলো। পাশে একজন বেটে দিচ্ছিল। আর আমি সব গুঁড়া মসলা থেকে শুরু করে সবকিছু আসলে রেডি করছিলাম। কারণ মাংসটা আমিই রান্না করব। আমার শাশুড়ি মারা যাওয়ার পর থেকে আসলে প্রতি বছরই মাংসটা আমার হাতেই রান্না করি আমি। এর আগে আমার শাশুড়ি অথবা অন্য কেউ রান্না করত। তো আমরা ঈদের দিনে এরকম বড় একটা পাতিলের মধ্যে ইট দিয়ে আসলে গরুর মাংসটা রান্না করি। যেহেতু অনেকগুলো মাংস রান্না করা হয়। মাংসগুলো আসলে দেওয়ার পরে এতই তাড়াহুড়া করছিল আমার শ্বশুর যে তাড়াহুড়া করে মসলাটা দিয়ে দেওয়ার জন্য। যার কারণে আসলে মসলাটা মিক্স করার সময় ভিডিও নেওয়া হয়নি। তো আমি একেবারে সব মসলাগুলো একসাথে মাখিয়ে আমি বসিয়ে দিয়েছি চুলায়। আর খুব দ্রুত মাংসটা রান্না করার জন্য তাগিদ দিচ্ছিল আমাকে। কারণ সবারই মোটামুটি ক্ষুধা পেয়ে গেছে। আমার মনে হয় যে মাংস কাটাকাটি করতে গেলেই উনাদের ক্ষুধাটা আরো বেড়ে যায়। কখন মাংস রান্না করা হবে আর কখন তারা তাজা মাংস রুটি দিয়ে খাবে। তো আমি বারবার নেড়ে-চেড়ে দেখছিলাম আর নাড়ানোর জন্য আমার একজন হেল্পিং হ্যান্ড ছিল। কারণ চুলার যে তাপটা ওটা আমি একেবারেই সহ্য করতে পারি না। আমার একেবারেই মাইগ্রেন এবং সাইনাসের যে প্রবলেমটা হয়, এই তাপে গেলে আরো বেশি বেড়ে যায়। তারপরও চেষ্টা করছিলাম মোটামুটি যেন সবকিছু ঠিকঠাকভাবে হয়। প্রতি বছরই আমি এই কাজটাতে খুবই সিনসিয়ার থাকি। কারণ হচ্ছে যে যারা গরু কাটাকাটি করছে সবাই হচ্ছে আমার নিজের প্রতিষ্ঠানেরই লোকজন। ওদেরকে বছরে একবার আমি আমার বাড়িতে আনতে পারি। আর এইজন্যই আসলে খুব ভালোভাবে যেন তাদের আপ্যায়নটা হয় সেদিকে আমি একটু খেয়াল রাখি। যদিও পুরোপুরি প্রপারলি আমি আপ্যায়ন করতে পারি না। যেহেতু এটা গ্রামের বাড়ি আর যৌথ ফ্যামিলি তাই আপ্যায়নটা প্রপারলি আমি না করতে পারলেও আমি চেষ্টা করি যেন আমার স্টাফরা অসন্তুষ্ট না হয়। তো আমি ওদেরকে আসলে খাবারটা বেড়ে দিচ্ছিলাম ফার্স্টেই। কারণ আমার ১ম মেহমান হচ্ছে ওরা। এরপরে হচ্ছে অন্য লোকজন। যেহেতু এবারের ঈদেও আমার হাসব্যান্ড আমার সাথে নেই, তাই আমি একাই এক হাতে সবকিছু করতে হচ্ছে। আর বেশিরভাগ সময়ে ও রোজার ঈদে অথবা কোরবানির ঈদে থাকে না আমাদের সাথে, ও সফরে চলে যায়। এরপরেই আসলে আমি এবার ঈদে বেশিক্ষণ গ্রামের বাড়িতে স্টে করতে পারিনি। চলে এসেছিলাম আমার কারখানায়। কারণ ঈদের প্রচুর চাপ ছিল আর আমি এদিকেও মেইনটেইন করতে হবে। তাই ঈদটা কোনরকম সেরেই চলে আসলাম কারখানাতে যে সবকিছু ঠিকঠাকভাবে যাচ্ছে কিনা। এসেই দেখলাম আসলে মাশাআল্লাহ সবগুলো ঠিকঠাকভাবে আমার স্টাফরা করে ফেলছিল। এদিক দিয়ে একেবারে তাজা কেক থেকে শুরু করে মিষ্টি এবং বেকারি আইটেম সবকিছুই মোটামুটি ওরা রেডি করছিল। আর আমি ঘুরে দেখছিলাম যে আসলে সবকিছু প্রপার ভাবে হচ্ছে কিনা। বিজনেসটা আসলে এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে ঈদের আগেও আমাকে ঝামেলায় থাকতে হয়, ঈদের পরেও থাকতে হয়। কারণ হচ্ছে যে বুটিক্সের যে বিজনেসটা ওটা ঈদের আগে হয় আর হচ্ছে ঈদের পরের সময়টা আসলে ফুড বিজনেসের একটু ঝামেলায় থাকে। আমি আমার অফিস রুমে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। কারণ অলরেডি সকাল ৭টা থেকে আমার ডিউটি শুরু হয়ে গিয়েছিল। বাড়িতে গিয়েছিলাম। এরপরে এসে এগুলো দেখাশোনা করছি। আবার এরপরে চলে যেতে হবে শোরুমগুলোতে, শোরুম ভিজিট করার জন্য। কারণ সবগুলো শোরুমে ফ্রেশ মাল গিয়েছে কিনা, সবকিছু ঠিকঠাকভাবে আছে কিনা, সবকিছু আসলে দেখাশোনা করতে হয়। তো এই সুন্দর তাজা দধিগুলো চলে যাবে কিছুক্ষণ পরেই শোরুমে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাআল্লাহ আমরা একেবারে ফ্রেশ এবং তাজা শোরুমগুলোতে দেয়ার চেষ্টা করি। যদিও এই আইটেমগুলো সবগুলোই দুধ এবং ছানা দিয়ে তৈরি করা।
যার জন্য একেবারে গ্যারান্টি দিয়ে আসলে সেল করা যায় না। কারণ প্রচুর গরম পড়ছে আমাদের ইদানিং এবং আমাদের ইলেকট্রিসিটিও কিন্তু খুব বেশি আপ ডাউন করছে। তাই শোরুমে ২-১ টা মাল হয়তোবা কমপ্লেইন থাকতেই পারে। আর যাদের প্রোডাক্টে কমপ্লেইন আছে তারা সরাসরি আসলে আমাদের শোরুমগুলোতে যোগাযোগ করবেন। এই মিষ্টিগুলো বাচ্চাদের অনেক পছন্দের। এগুলোকে বেবি সুইট বলা হয়। আমারও দেখতে খুবই সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। যেহেতু এগুলো ছোট, ছোট আইটেম। এরপরেই দেখলাম যে কারিগররা খুবই দক্ষ হাতে মিষ্টিগুলা ভেজে নিচ্ছিল। কারণ ঈদের দিন বিকেলবেলা এই তাজা মিষ্টিগুলোই আসলে চলে যাবে শোরুমগুলোতে। তাই উনারা এখনই মিষ্টিগুলো ভেজে একটু ঠান্ডা করে তারপর শোরুমে পাঠিয়ে দিবে। তো আলহামদুলিল্লাহ আমরা টোকিও ফুডে খুব ভালো সুনাম অর্জন করেছি নোয়াখালীতে। এই পিঙ্ক কালারের মিষ্টিগুলো আমাকে হাত দিয়ে আসলে ডাকছিল যে তাজা, তাজা খেয়ে ফেলার জন্য। আসলে এগুলো মাত্র রেডি করা হয়েছে। একটু পরেই ভাজা হবে। এরপরেই আসলে আমি চৌমুনিতে আমাদের যে শোরুমটা সেখানে চলে এসেছি। আর লোকেশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব। যেহেতু এই শোরুমটার লোকেশনটা আমরা এখন পর্যন্ত পেইজে দেয়া হয়নি। আসলে এত ব্যস্ত থাকি আমি যে এক হাতে সবকিছু করব সেটাও করে উঠতে পারি না। তাই চিন্তা করলাম যে আজকের ব্লগে আমাদের টোকিও ফুডের চৌমুনি শাখার লোকেশনটা আমি ভিডিওতে দিয়ে দেই। তো সব ধরনের আইটেম আমাদের এখানে পেয়ে যাবেন। আমাদের প্রতিটা শোরুমেই আসলে সব ধরনের আইটেমগুলো আমরা ফ্রেশ রাখার চেষ্টা করি। কারণ প্রতিটা আইটেম এইখানে যতগুলো আইটেম আছে এগুলো আসলে ফ্রেশ খাবার যদি না হয়, কাস্টমারের আসলে খেতে ভালো লাগবে না। আর আরেকটা কথা সেটা হচ্ছে যেহেতু এগুলো আমি আমার ফ্যামিলিতে সবসময় খাওয়া-দাওয়া করি, আমার বাচ্চারা এই আইটেমগুলো খায়। তাই অবশ্যই আমিও চাইবো যে আমার কাস্টমাররা ঠিক সেই আইটেমটাই পাবে যে আইটেমটা আমি খেতে পারবো এবং আমার ফ্যামিলির লোকজন খেতে পারবে। এই শোরুমটা হচ্ছে ব্যাংক রোডে, চৌমুহনী ব্যাংক রোড যেটা সবাই চেনে এক নামে। একেবারে মেইন রোড থেকে এভাবে আসলেই টোকিও ফুডের সাইনবোর্ডটা দেখা যায় ব্যাংক রোডের মধ্যে। এবং এখানে আমাদের চানাচুর থেকে সেমাই থেকে শুরু করে সবগুলো আইটেম আমাদের নিজস্ব প্রোডাকশনে পেয়ে যাবেন। এরপর আসলে প্রত্যেকটা শোরুম ভিজিট করার পরে মোটামুটি রাত আনুমানিক তখন ১১টা বেজে গিয়েছে। এরপরে এই পাথরগুলো আসলে অনেকদিন থেকে এনে রেখেছিলাম আমার বাগানে দেয়ার জন্য। তো চলে আসলাম আবার বাগান পরিচর্যায়। মোটামুটি সকাল ৭টা থেকে কিন্তু আমার ডিউটি শুরু হয়ে গিয়েছে। আর এখন হয়তো রাত ১২টা থেকে ২টা পর্যন্ত এরকম ডিউটি চলবে। এভাবে আসলে আমার জীবনটা কেটে যাচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত খুবই পরিশ্রম করতে হয়, যেটা আসলে অনেকেই দেখে না এবং বোঝে না। অনেক টায়ার্ড ছিলাম, তাই ১ কাপ চা হাতে বাগান পরিচর্যার জন্য লোকজন লাগিয়ে দিলাম।